সর্বশিক্ষা অভিযান প্রারম্ভিক শিক্ষার জন্য সরকার দ্বারা ব্যাপকভাবে চালনা করা একটা মুখ্য কর্মসূচি। এটা 2000-2001 সালে স্টেট গভর্নমেন্ট আর লোকাল সেলফ গভর্নমেন্ট মিলে যৌথভাবে শুরু করেছিল। 2010 সালে দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট পাশ হতেই সর্বশিক্ষা অভিযান সম্পূর্ণভাবে আইনি তত্ত্বাবধানে চলে যায়, যাতে সর্বশিক্ষা অভিযানকে প্রাথমিক স্তরেই কার্যকরী করা যায়। প্রাথমিক স্তরে বেশিরভাগ ক্ষেত্রেই এইসব বিষয় একদম আলাদা, কারণ এই সমস্ত যোজনা, এই সমস্ত প্রোগ্রাম শেষ পর্যন্ত মানুষ দ্বারাই পরিচালিত হয়, যাদের বিশেষভাবে এই সমস্ত যোজনার জন্যই নিয়োগ করা হয়েছে, যাদের উপর এই সমস্ত কর্মসূচি চালানোর দায়িত্ব রয়েছে। এটা তাদের রেসপন্সিবিলিটি যে এই সমস্ত যোজনা তাদের কাছে পৌঁছক যাদের এগুলো প্রয়োজন আছে। কিন্তু এত কিছু করার পরেও যেটুকু সেবা এই মানুষগুলোর কাছে পৌঁছয় তার পরিমাণ 10%। মশলা মুড়ি, মশলা মুড়ি, ভেলপুরি, মশলা মুড়ি, মশলা মুড়ি খাও, মশলা মুড়ি, ভেলপুরি, মশলা মুড়ি, ভেলপুরি, মশলা মুড়ি। তোকে এটা করতে হবে, আর তুই কি বানাচ্ছিস? তোকে এরকমই বানাতে হবে, ঠিক এরকম। মৌসুমী দিদি, আমরা একটু বাইরে খেলতে যাই, তারপর এসে স্কুলের কাজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নেব। সেটা তো তোমরা করবেই। একবার বাইরে খেলতে যাবে আর সন্ধে হওয়ার আগে ঘরেই ফিরবে না, আর যখনই ফিরে আসবে তখনই তোমাদের পেটে ইঁদুর দৌড়তে শুরু করবে, আর চাদর টেনে তখন তোমরা শুয়ে পড়বে। আরে যেতে দাও না, নয়তো সত্যি সত্যি সন্ধে হয়ে যাবে। তাহলে তো আমরা কিছু খেলতেই পারবো না, আমাদের সব বন্ধুরা এসে গেছে। ঝগড়ায় তো তোমাদের কেউ হারাতে পারবে না, পড়াশোনায়ও সবাইকে হারিয়ে দেখা না। আগে স্কুলের কাজ শেষ কর, তারপরে যেখানে যাওয়ার হয় যা। আমি বাইরে জামা কাপড় তুলতে যাচ্ছি, ফিরে আসার আগে স্কুলের কাজ শেষ হওয়া চাই। এ তো দাদাগিরি। বড় বলে কি সবসময় নিজের জোর খাটাবে? দেখবি আমিও একদিন বড় হব, তখন ওকে দেখাবো। তো তোদের ভালোর জন্যই তো বলছে, পড়ায় লেখায় নিজের দিদির মতন তৈরি হ, তারপর হবি ডাক্তার, কালেক্টর, তারপর নিজের বড় বড় গাড়িতে করে ঘুরবি। আর এর জন্য অনেক পড়াশোনা করতে হবে। শোন, ওর আসার আগে সব পড়াশোনা শেষ কর, তারপর যা। এই নারায়ণ, এই দুটো চেয়ার কিন্তু কালকের মধ্যে দিতেই হবে। শেখরদা, কাঠের কাজটা তো আমি করে নেব, আর এই তারের কাজ তাপসদাকে বলে দিও, ও করে দেবে। ঠিক আছে, তোমার কাজটা করো, ওর সাথে আমি কথা বলছি। ঠিক আছে দাদা। ছেলেমেয়েরা, আজ আমরা সংখ্যার স্থান নির্ণয় নিয়ে আলোচনা করব। যেমন আমরা বলি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর সংখ্যা কি লিখেছি দেখো, 4, 3, 5, 1, 3, 2, 9, 8। 8-এর স্থানীয় মান হচ্ছে 1, 9-এর স্থানীয় মান হচ্ছে 10, 2-এর স্থানীয় মান হচ্ছে 100, 3-এর স্থানীয় মান হচ্ছে 1000। আচ্ছা, একটা কাজ করো, এখন যে সংখ্যাগুলো আছে সেটা তোমাদের নোটবুকে লেখো, আর প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান কি হয় সেটা লেখো। এইখানে সই করো। এই নাও, এইখানে সাইন করো। এই নাও। দাদা, আমার 2 ভাইয়ের অনুদানটা আমি নিয়ে নিই। ওদেরটা এখনো আসেনি, যখন আসবে আমি তোমাকে বলে দেবো। আর এটার জন্য ওদের নিজেদের আসতে হবে, কারণ আমাকে রেকর্ডে লিখতে হয় তো। ঠিক আছে দাদা। এই এই মারছিস কেন? দেবু, খাওয়ার সময় ঝগড়া নয়, আগে খাও।
এসব ওই শুরু করেছে বাবা। বাবা আমি কিচ্ছু করিনি। মিথ্যে কথা বলবি না চুপ, বাবা। শুরু যেই করুক না কেন, এখন দুটো চড় মারবো, ঠিক হয়ে যাবি। চলো খেয়ে নাও। এই বাদরগুলোর জন্য অনুদানটা কবে পাবো? জানি না মা, একটু দেরি হবে। আমার গত বছরের অনুদানটাও তো আজকেই পেলাম। এটা তো সবসময় দেরি করে আসে। ভগবানের অশেষ কৃপা, কমসে কম তোদের তো পড়াতে পারছি আমি। হ্যাঁ এই চুপ। একটি গরিব কিন্তু সুখী পরিবার। যা ছিল, যতটা ছিল, সবাই তাতেই খুশি ছিল। বাচ্চারা স্কুলে যাচ্ছে, একটা সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। মা বাবা তাদের দেখে খুশি ছিল। তারা জানতো যে তাদের সন্তানরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে আর গোটা পরিবারের জন্য ভালো সময় আসবে। কিন্তু একদিন এমন একটা দুর্ঘটনা ঘটল যেটা তাদের দুনিয়াই বদলে দিল। কি হলো? কি হয়েছে নারায়ণ? আরে এই পাটা বার কর নারায়ণ, পা বার কর, চেষ্টা কর, পাটা বার কর। আরে কে আছিস? তোর এদিকে আয় রে। কি হয়েছে? ধর ওর ফাটাকে বার করতে হবে। কেমন আছিস রে? ঠিক আছিস? ডাক্তারবাবু, ওনাকে ভর্তি করতে হবে। কিরম আছেন উনি? ডাক্তারবাবু, ওর কি পাটা ভেঙেছে নাকি? না না, হাড় ভাঙেনি, কোনো একটা নার্ভে চাপ পড়েছে। ওনার শরীরের ডান দিকটা পুরো পড়ে গেছে। আমার মনে হয় উনি প্যারালাইজড হয়ে গেছেন। কি? এই কারণে ওনাকে ভর্তি করতে হবে আর ভালো করে চেক করতে হবে। আমি আপনার স্বামীকে দিন 3 মধ্যে ছেড়ে দেব, কিন্তু প্রত্যেক সপ্তাহে ওনাকে চেক আপের জন্য নিয়ে আসতে হবে। উনি কতদিনে ঠিক হবেন? মানে মানে কবে থেকে আগের মতো হাঁটাচলা করতে পারবেন? এখন এটা বলা তো বেশ কঠিন কাজ। দেখুন, হতে পারে যে বেশ কয়েক মাস লাগতে পারে, অথবা কয়েক মাসের বেশিও লাগতে পারে। কিন্তু একটা কথা, ওনার খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার স্বামী প্যারালাইজড হয়ে গেছেন। উনি কাজ করতে পারবেন না? একদম না। যতক্ষণ না পুরো সুস্থ হচ্ছেন কোনো কাজ করতে পারবেন না। আমি আপনার কার্ডটা দেখেছি। এই হাসপাতালে আপনাকে তো কিছু দিতে হবে না, এটা পুরো ফ্রি। কিন্তু ওষুধের খরচ হবে। এতদিন যে ওষুধগুলো কিনেছি সেগুলো তো বেশ দামি। হ্যাঁ, এর ওষুধ একটু দামি হয় বটে, আর একটু খরচ হবে। মৌসুমি, শোন, তুই এখানে বাবার কাছে থাক। আমি কিছু কাজ খোঁজার চেষ্টা করছি। তুমি নিশ্চিন্ত হয়ে যাও মা, আমি বাবার সাথে সাথে দেবু আর বাবুরও খেয়াল রাখবো। মা। হ্যাঁ, কিন্তু তুমি যাবে কোথায় আর কি কাজ করবে? এখনো তো কিছু ভাবিনি। আমি আমি শেখর বাবুর কাছে যাই, আরও তো কিছু লোক আছে, সবার সঙ্গে কথা বলবো। কিছু না কিছু তো করতেই হবে, বল।
হ্যাঁ, আর ওটা তাড়াতাড়ি করে দেখা। দেবু, তুই কি করলি দেখা? পরেরটা করে ফেল। পাচ্ছিস কেন? চুপ। দেবু বাবু, তাড়াতাড়ি চল, আমার ঘরে অনেক কাজ আছে। এই নিন। $425। 75 টাকা যদি পরের মাসে দিয়ে চলবে? ঠিক আছে, তাই হবে। সামনের মাসে দিয়ে দেবেন, কিন্তু আগের আবার 150 টাকা বাকি আছে। জানি। দিদি, হ্যাঁ, আমি কালকের বাসি খাবারগুলো নিয়েছি, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞেস করার দরকার নেই। যেটুকু খাবার দাবার বেঁচে থাকে তুমি সেটা নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা। দেখো, এখন আর হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই। কেন? হাসপাতালে যাবে না তো ঠিক কি করে হবে? ঠিক হবার হলে আমি বাড়িতেই ঠিক হব, আর পয়সা নষ্ট করার দরকার নেই। মা, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া করে না কিছু একটা করব। এখন এটা তো জানি না কি করব, কিন্তু তারপর আমি তোমাদের সবার খেয়াল রাখব, আর আমাদের কোনো চিন্তা থাকবে না। জানি মা। এক বছর কেটে গেল। নারায়ণ মোহান্তর অবস্থার একটু হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু অনেকটাই কম। এতটাও হয়নি যে সে কিছু কাজ করে তার পরিবার চালাতে পারে। মৌসুমী, আমি কাজের জন্য বেরোচ্ছি। হ্যাঁ মা। ঠিক আছে মা, আমিও স্কুলের জন্য বেরোচ্ছি। বাবা বাবা বাবা, সাবধানে। বাবা তুমি আরাম করো। এক বছর ধরে তো আরামই করছি রে মা।
এবার এটা নিজের নিজের খাতায় লেখো আর উত্তর দাও। ঠিক আছে দাদা, আমি মাকে বলে দেব। কিন্তু একটু তাড়াতাড়ি করো, নতুন সেশন শুরু হয়ে গেছে আর তুমি এখনো তোমার অ্যাডমিশন ফিস দাওনি। হ্যাঁ দাদা। দেবু বাবু, তাড়াতাড়ি চল। মা, ওই স্কুলের ফিসটা দিতে হবে। জানি মা, সবাই দিয়ে দিয়েছে। এখন তো বিনা ফিসে ক্লাসে বসতে দিচ্ছে, কিন্তু বেশি দিন বসতে দেবে না। পরের মাসে চেষ্টা করব মা। তুই তো জানিস যা রোজগার করি এই সংসারের খরচায় আর তোর বাবার ওষুধের খরচায় সব শেষ হয়ে যায়। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও রেহান ভাইয়ের বাড়ি থেকে যা পাই তা দিয়েই পেট চালাতে হয়। জানি মা, আমি তো শুধু তোমাকে বলছিলাম। আরে মৌসুমি, তুমি গত বছরের খাতায় লিখছো কেন? নতুন খাতা কেন নেই? দেখাও, খাতাটা দেখাও। আরে এটা কি? তুমি তো খাতার পিছনের কভারটাতে লিখছো। মৌসুমি, তুমি একজন ভালো ছাত্রী, তোমার এই সব জিনিসের খেয়াল রাখা উচিত। এখন এইভাবে লিখলে মনে রাখবে কি করে যে কোথায় কি লিখেছো? হ্যাঁ, একটা নতুন খাতা কিনে নাও, ঠিক আছে? তোমার কি মনে হয় যদি স্কুল পয়সা পেয়ে যায়, স্কুল কি ওটা নিজের কাছে রেখে দেবে? আরে তুমি প্রত্যেক বছর পয়সা পাও তো। না দাদা, আমি সে কথা বলছি না। আমি তো শুধু এই কথাটাই বলছি যে গত বছরের অনুদানটা কবে পাবো। আরে সোনা, যখন স্কুল পেয়ে যাবে তখন তুমিও পেয়ে যাবে। আর তোমার অনুদানটা তো স্কুলের কোনো গাছে ফলে না যে পারবো আর দিয়ে দেব। আরে ওটা আগে ব্লক অফিসে আসে, তারপরে আমাদের কাছে। আর যখনই স্কুল পয়সা পেয়ে যাবে তখন আমি তোমাকে দিয়ে দেব। আর শোনো, তুমি এখনো তোমার অ্যাডমিশন ফিসটাই দাওনি, আর তুমি নাকি তোমার অনুদান নিয়ে আমার সাথে ঝগড়া করতে এসে গেছো। না দাদা, আমি ঝগড়া করছি না। আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করছিলাম।
কি খুঁজে বেড়াচ্ছিস রে মা? কিছু না বাবা, দেখছিলাম যদি কোনো পুরনো খাতা পেয়ে যাই। এখনকার সব খাতা আর পেন্সিল শেষ হয়ে গেছে। মা মা, আমার 10 টাকা চাই। কিসের জন্য? ওই নতুন খাতা আর পেন্সিল কেনার জন্য। সব শেষ হয়ে গেছে। আমার কাছে তো একদম পয়সা নেই মা, তুই তো সব জানিস। জানি মা। আচ্ছা শোনো, এবার তোমরা এই প্রশ্নের উত্তর দাও। অদ্ভুত মেয়ে তো তুমি। একদিন অন্তর তুমি তোমার অনুদান নেওয়ার জন্য এখানে চলে আসো। আরে স্কুলের কাছে কি কোনো কোটি টাকার সম্পত্তি আছে নাকি যে যেখান থেকে বার করে তোমায় দিয়ে দেবো? দাদা, আমার কাছে লেখার মতো তো খাতাও নেই, পেন্সিলও শেষ হয়ে গেছে। এখন যদি পয়সা পেয়ে যাই তো নতুন খাতা আর পেন্সিল কিনতে পারবো। স্কুল থেকে একজন গিয়ে রোজ ওই ব্লক অফিসে বসে থাকে যাতে ওরা পয়সা দিয়ে দেয়। আর রোজ রোজ ওদের ওখানে যাওয়ার জন্য যে খরচাটা হয় সেটার জন্য তো আমাকেই কথা শুনতে হয়। আর যখন অফিস থেকেই পয়সা দিচ্ছে না তখন আমি কোত্থেকে দেব? আরে আমিও তো এই স্কুলে কাজ করি, আমি তো আর কোনো জাদুঘর নই যে হাওয়াতে হাত ঘোরাবো আর পয়সা চলে আসবে। আর যদি খাতা পেন্সিল না থাকে তাহলে তুমি নিজের পয়সা দিয়ে কিনে নাও। শুধু অনুদানের উপরেই বেঁচে আছো নাকি? যে কোনো কিছু চলবে দাদা, যে কোনো ছোট একটা কাজ দাও। দেখো, আমি তো তোমাকে ভারী কাজ দিতে পারবো না। আচ্ছা, তুমি কি পেরেক মারতে পারবে? যে কোনো কাজ করবো দাদা। ঠিক আছে, কাল থেকে এসো তাহলে। কিন্তু রোজ কাজ পাবে কিনা সেটা বলতে পারবো না। যখন কাজ থাকবে দিয়ে দেবো। ঠিক আছে দাদা। মা, এই কাজ আগের মতন নয়, কিন্তু কিছু তো করতে হবে না? এখন দেখ না, তোর মা দিন রাত কষ্ট করে কোনোভাবে সংসার চালাচ্ছে। এখন একটা কাজ যদি পাই তো, আর এখান থেকে যদি কিছু টাকা পাই তবে তোর খাতা পেন্সিল অবশ্যই আনবো। 10 টাকা আমাদের কাছে অনেক রে মা। দেবু বাবু, মৌসুমী কোথায়? বাড়িতেই আছে। কেন, তোদের সাথে স্কুলে যায়নি? শরীর খারাপ নাকি? ও তো 1 সপ্তাহ থেকে স্কুলে যাচ্ছে না। কেন? ও বলছিল যে মাস্টার মশাইয়ের কথা শুনে কি লাভ, যখন ও লিখতেই পারবে না। মা, তুই যদি স্কুলে না যাস তাহলে তোর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে মা। মা, আমি স্কুলে যাব না। একে তো আমি অনুদান পাচ্ছি না, আর তার উপরে ক্লাসে লেখার মতো আমার কাছে খাতাও নেই। পুরনো সব খাতা শেষ হয়ে গেছে, দেবু আর বাবুর খাতাগুলোও শেষ। যতক্ষণ না আমি নতুন খাতা আর পেন্সিল পাচ্ছি আমি স্কুলে যাব না মা।
আমি কিছু করছি। আজকে না আমি তোকে আমার খাতা দেখতেই দেবো না। ঠিক আছে, দিতে হবে না। আমি দেখছি রে মা, যদি কিছু পাওয়া যায় তো দেখছি। টাকা। ও যেটা চেয়েছিল সেটা হলো মাত্র 10 টাকা, একটা নোটবুক আর একটা পেন্সিলের জন্য। তোরা কি বাইরে খেলতে যেতে চাস? হ্যাঁ, যেন তুমি আমাদের যেতে দেবে। তুই 1 নম্বরের শয়তান। প্রথমে আমাদের খেলার লোভ দেখাস, তারপর যখন আমরা খেলতে যেতে চাই তখন আমাদের পড়তে বসিয়ে দিস। আমাদেরকে বিরক্ত করে তোমার খুব মজা লাগে, তাই না? না, তোরা যদি যেতে চাস তাহলে যেতে পারিস। সত্যি? ও আমাদের বোকা বানাচ্ছে। না, তোরা যা। চল। চল 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 চল। হ্যাঁ নির্মলা, বলো। দাদা, আমার 10টা টাকা চাই। আমার পরের মাসের মাইনে থেকে কেটে নেবেন। শুধু 10 টাকাই চাই তো? তার জন্য এত ভাবছো কেন? দিচ্ছি, দাঁড়াও। আমার মেয়ে আছে না, ওর খাতা আর পেন্সিলের জন্য অনেক দিন ধরে চাইছে। এই নাও। কে বাইরে? মা, তুই এখানে কি করছিস? মা, মা মৌসুমী। মৌসুমী কি হয়েছে? ও নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। কি? আরে ভাই, মৌসুমী এমন কেন করলো? এসব করার কারণ কি? পুরো পুড়ে গেছে। হে ভগবান, বাঁচে কিনা দেখো। মৌসুমী, মৌসুমী, মৌসুমী! চন্দ্রা, চন্দ্রা, মৌসুমী কোথায় গেল? আমার স্বামী আর সবাই ওকে হাসপাতালে নিয়ে গেছে। কি হচ্ছিল? কি হয়েছে? কে চিৎকার করছে? ওই মৌসুমী, ও ভেতরেই আছে। মৌসুমী ভেতরে আছে? মৌসুমী, 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 মৌসুমী! এটা ধরো, 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 ধরো! মৌসুমী! দিদি, মৌসুমী! দিদি, দিদি, দিদি তো আমাদেরকে স্কুলের কাজটাও করতে দেয়নি। বললো যে বাইরে গিয়ে খেলো। আমরা বাইরে গেলাম, আর তারপর ভেতরে কি হলো আমরা কিচ্ছু জানি না। চলো চলো হাসপাতালে যাই। কিট রেডি করো, এসো ফাস্ট ফাস্ট। দাদা, দাদা, মৌসুমী কোথায়? মৌসুমী ভেতরে আছে, ডাক্তারবাবু দেখছেন ওকে।
ওর শরীরের 65% পুড়ে গেছে। ডাক্তারবাবু, আমি একবার ওকে দেখতে চাই। দেখুন, ওর জ্ঞান নেই আর অবস্থাও খুব খারাপ। একটু অপেক্ষা করুন, আর আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে, এটা পুলিশ কেস। ঠিক আছে। নির্মলার মেয়ে গায়ে আগুন দিয়েছে। কি? কিন্তু কেন? জানি না, বাট আই হোপ যে এটা খাতা পেন্সিলের জন্য নয়। কিসের খাতা পেন্সিল? নির্মলা আমার কাছে এসেছিল 10টা টাকা চাওয়ার জন্য, আমি ওকে দিয়েও দিই। সেই সময় একটা বাচ্চা ছেলে এসে ওকে বললো যে ওর মেয়ে গায়ে আগুন লাগিয়েছে। না স্যার, ও আমাদের উপর রাগ করে থাকেনি। নিশ্চয়ই এরকম কিছু একটা হয়েছিল, তা নাহলে ওদের দুজনকে বাইরে কেন পাঠালো? আচ্ছা, ও কি তোমাদের কিছু বলেছিল? না, ও রোজ দুপুরবেলায় আমাদেরকে দিয়ে স্কুলের কাজ করায়, কিন্তু আজ করায়নি আর বলল যে বাইরে গিয়ে খেলো। তার মানে এটা ওর মনের মধ্যে ছিল? কি কি হয়েছিল? কিছু তো একটা হবে যেটা জবরদস্তি ওকে দিয়ে করাতে চেয়েছিলেন। এসব কি বলছেন স্যার? ও আমাদের মেয়ে, আমাদের রক্ত। তাহলে ও গায়ে আগুন দিল কেন? কিছু একটা তো নিশ্চয়ই হয়েছিল যার জন্য চিন্তিত ছিল। চিন্তিত তো ছিল স্যার। কি কারণে? ওর নতুন খাতা পেন্সিল দরকার ছিল। খাতা আর পেন্সিল? হ্যাঁ স্যার, অনেক দিন থেকে ও নতুন খাতা আর পেন্সিলের জন্য 10 টাকা চেয়েছিল। আজই আমি আমার মালিকের কাছ থেকে 10 টাকা চেয়েছিলাম ওর নতুন খাতা আর পেন্সিলের জন্য। শুধু একটা খাতা আর পেন্সিলের জন্য মেয়েটা নিজের গায়ে আগুন দিয়ে দিল? আসলে ওর কাছে নতুন খাতা ছিল না, ওর পুরনো খাতাতেই লিখতো। আমি অনেকবার ওকে বলেছি যে নতুন খাতা কিনতে, তারপর তো ধীরে ধীরে স্কুলে আসাই বন্ধ করে দিল। এই অনুদান আসতে এত দেরি হচ্ছে কেন? এটা স্যার আমি বলতে পারবো না, স্কুল অ্যাডমিন ইনচার্জ আপনাকে বলতে পারবে। হ্যাঁ স্যার, ও তো এসে বলতো, কিন্তু স্যার আমার হাতে তো আর কিছু নেই, কেননা অনুদান ব্লক অফিস থেকে আসে। আমি তো শুধু এখানে বসে স্কুলের কাজকর্ম সামলাই। স্যার, আমরা তো যথাসম্ভব চেষ্টা করি, প্রতিদিন আমরা একজনকে ব্লক অফিসেও পাঠাই, কিন্তু অনুদান যদি ঠিক সময় মতো না আসে তো আমরা কি করতে পারি বলুন? আর এসব ব্যাপারে সময় তো লাগেই স্যার। আর এই অ্যাডমিশন ফিস, এটা কিসের জন্য? স্যার, এটা তো খুব সামান্য একটা অর্থ স্যার। ইন্ডিপেন্ডেন্স ডে, ফেস্টিভ্যাল আর ওই রিপাবলিক ডে, এর জন্য। আপনারা এইটুকুও বুঝতে পারেননি যে ওই মেয়েটার পরিবারের এমন ক্ষমতা ছিল না যাতে খাতা পেন্সিল কিনতে পারে? কিন্তু স্যার আমরা তো শুধু ওই... হ্যাঁ স্যার, এটা তো ওই... আই এম সরি, মৌসুমীকে বাঁচাতে পারলাম না। রিপোর্ট করো, রিপোর্ট করো রেহান। যা কিছু হলো সেটা একদম ঠিক হলো না, এরকমটা হওয়া উচিত ছিল না। এসব ভেবেই আমার
বুক কেঁপে ওঠে। তুমি কিছু করো রেহান। আরে অদ্ভুত ব্যাপার, আপনারা আমাদের দিকে আঙুল তোলেন কেন বারবার? একটা কথা ভুলবেন না, এই দেশকে আমরাই প্রথম আরটিআই দিয়েছি, আরটিই দিয়েছি। উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আমাদের পার্টি সবসময় সতর্ক ছিল এবং সতর্ক থাকবে। আর হ্যাঁ, আমাদের পার্টি জনহিতকর কাজে সবচেয়ে বেশি স্কিমস আর ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যানাউন্স করেছে। আচ্ছা, আপনারা কি সব থেকে বড় স্ক্যামের কথা ভুলে গেলেন? ওনাদের পার্টি তো এসবই দিয়েছে দেশকে। ইয়ার্কির একটা সীমা থাকে, এত বাজে মজা করার কোনো মানে হয় না। আরে দাদা, আমরা এখানে বসে ডিসকাস করি, আর্গিউ করি, ডিবেট করি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আর এরা তো এমন কথা বলছে যেন আমরা এখানে একটা মাছের বাজার খুলে রেখেছি। বিশ্বস্তরে যা যা হচ্ছে তার একটা এফেক্ট তো ভারতবর্ষেও পড়ছে। আজ না হলে কাল, কাল না হলে পরশু। ভারতবর্ষ কার পক্ষে রয়েছে এর প্রভাব আমাদের আগামী প্রজন্মের উপর অবশ্যই পড়বে। এই বিষয়ে আলোচনা করা, চর্চা করা এবং জানানো এটা অবশ্যই প্রয়োজন। দেখুন, এই সমস্ত টেলিভিশন শো থেকে কিছুই লাভ হয় না। এরা শুধুমাত্র গরিবদের অসহায়তার সুযোগ নিচ্ছে। আরে রিয়েলিটির নাম করে এরা অন্যের দুঃখ কষ্টকে গল্প বানিয়ে বাজারে বিক্রি করছে, টাকা কামাচ্ছে, নিজের পকেট ভরছে। ভুল বলছেন আপনি। দেখুন, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। দেখুন, এসব নাটক কিন্তু আর চলবে না, বুঝলেন? এটা ভুল। আরে তো অদ্ভুত ব্যাপার, আপনারা নিজেদের পার্টির দিকে তাকান একবার। শুধু 10টা টাকার জন্যে, একটা খাতা আর একটা পেন্সিলের জন্যে মেয়েটা সুইসাইড করে বসলো। শোভা, অনিল, কেন এই সমস্ত শো দেখতে বসে পড়ো? দেখো, এবার ডিনারে বসেও তুমি এই একই কথা বলবে। কিন্তু শোভা একবার ভাবো, মাত্র 10টা টাকার জন্যে, তাও আজকের দিনে। না আমি ভাবতে চাই, না আমি শুনতে চাই। আরে আমার তো খুব ভয় লাগে এই সমস্ত হরিফাইং স্টোরির কথা শুনলে। ইউ নো হোয়াট, এই সমস্ত ক্রাইম শোগুলো না বন্ধ করে দেওয়া উচিত। এরা সব ক্রিমিনালদের নতুন নতুন আইডিয়া দেয় ক্রাইম করার জন্য, আর আমাদেরকে শুধু শুধু অকারণে ভয় দেখায়। এই মটর পনির কেমন হয়েছে? আমি নিজে বানিয়েছি, হ্যাঁ, মেড নয়। খুব ভালো হয়েছে। শোনো, সামনের সপ্তাহে 4 দিন ছুটি আছে, মহাবালেশ্বর যাবে? ওয়েদারটাও ভালো থাকবে। একটা নিউজ রিপোর্ট তোলপাড় করে দেয়। ওখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর এই ঘটনার এনকোয়ারির আদেশ দেন। ব্লক অফিস বলে যে অনুদান পাওয়ার জন্য স্কুলকে একটা ফর্ম সাবমিট করতে হয়, যেটায় স্কুলের ব্যাংকের ডিটেল থাকে, যাতে অনুদান বা স্টাইফেনের অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফার করা যায়। আর ব্লক অফিসের দাবি স্কুলের তরফ থেকে এরকম কিছু করা হয়নি। যখন এই বিষয়টি জানা যায় যে অ্যাডমিশন ফি, জয়নিং ফির নাম করে স্কুল বাচ্চাদের থেকে ইন্ডিপেন্ডেন্ট ডে, চিলড্রেন ডে, রিপাবলিক ডে আর অন্যান্য ফেস্টিভ্যাল উদযাপনের জন্য টাকা নেয়, সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হয়। আর সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয় যে সমস্ত বাচ্চাদের থেকে সেই অর্থ নেওয়া হয়েছে সেই অর্থ দ্রুত তাদের ফিরিয়ে দেওয়া হোক। আর একটা অন্য কমিটি তৈরি করা হলো যাতে তারা এই চার্জশিট দায়ের করতে পারে যে অনুদান আসতে কেন দেরি হলো আর জয়নিং ফি কেন নেওয়া হলো। মৌসুমীর পরিবার এখনো পর্যন্ত সেই দুর্ঘটনা ভোলার চেষ্টা করছে। পুরো ইনকোয়ারির পর সরকারি কর্তৃপক্ষ মৌসুমীর পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেয়। সমাজের ভালোর জন্য যেসব স্কিম বা প্রোগ্রাম তৈরি করা হয় সেটা সমাজের জন্য খুবই লাভজনক হয়ে থাকে, কিন্তু যদি সেই স্কিমের সুযোগ, সেই স্কিমের লাভ সঠিক মানুষের কাছে সঠিক সময়ে না পৌঁছয়, তাহলে এরকম প্রোগ্রামের কোনো দরকার নেই। এই সমস্ত প্রকল্পের প্রভাব ক্রমশ কমে আসছে, আর তার প্রধান কারণ হলো দায়িত্ববান মানুষের দায়িত্বজ্ঞানহীন হয়ে ওঠা, নেগলিজেন্স আর বেশিরভাগ কেসের ক্ষেত্রেই করাপশন। এখন সময় এসে গেছে আমাদের সবাই মিলে প্রতিবাদ করার এই নেগলিজেন্স আর করাপশনের। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.